অনিকদা সম্বন্ধে কিছু বলতে গেলে না ব্যাপারটা সিরিয়াস থাকবে। মেকিং অফ অনিক দত্ত। কাছে যেতে একটু ভয় লাগতো তো। ওকে ধরো ধরো ধরো, পালাতে দিও না। তুমি এই সত্যজিৎ ছাড়ো তো। আজকে ভূতের ভবিষ্যৎ ফ্লপ করতো। আমাদের ইমোশন মারা গিয়ে পুরোটা ক্যালকুলেশন হয়েছে। ছবিটা বিজ্ঞাপনের উপর নির্ভর করছে। অনিক দত্তকে দিয়ে আমরা বসে সিনেমা প্যারাডিসের গল্প বলতে চাইছি। ইন্ডাস্ট্রির ডাকনাম আছে প্যানিক দত্ত। আমাদের আজকের পডকাস্টের বিষয় একটু দুঃখের, খুবই দুঃখের। আপনারা জানেন সম্প্রতি চিত্র পরিচালক অনিক দত্ত তিনি মারা গিয়েছেন। তাকে নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের এই অনুষ্ঠানে। তবে শুধুই তাকে নিয়ে কথা বলবো নয়, তিনি একটি ছবি করেছিলেন বছর 15 আগে, ভূতের ভবিষ্যৎ, যা আমরা সবাই দেখেছি, আপনারাও হয়তো দেখেছেন। সেই ছবি বাংলা ছায়াছবির যে মরা গাং বলা যেতে পারে এক অর্থে, তাতে একটা জোয়ার এনেছিল, নতুন স্রোত এনেছিল। কিন্তু সেই স্রোত, সেই জোয়ার ধরে রাখা যায়নি। কেন ধরে রাখা যায়নি সেটাও আমাদের আলোচ্য। আমাদের সঙ্গে আলোচনার জন্য এখানে যারা আছেন তাদের সবাইকেই মোটামুটিভাবে আপনারা চেনেন। আমার ডান দিকে যিনি আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, বিশিষ্ট অভিনেতা। আমার বাঁ দিকে আছেন দেবজ্যোতি মিশ্র, সঙ্গীত পরিচালক, একসময় কাজ করেছেন সহকারী হিসেবে সলিল চৌধুরীর সঙ্গে, দীর্ঘদিন কাজ করছেন অনিক দত্তর সঙ্গে, কাজ করেছেন তার ছবিতে। একেবারে শেষে ডান দিকে আছেন ইন্দ্রনীল রায়চৌধুরী, চিত্র পরিচালক, অনেকগুলি ছবি করেছেন, ওটিটি সিরিজ করেছেন। এবং তারপরে আছেন সুচন্দ্রা ঘটক, তিনি আমাদের ফিচার্স এডিটর। তিনিও ইন্টারভিউ করেছেন, ইন্টারঅ্যাক্ট করেছেন অনিক দত্তর সঙ্গে। তিনি তাঁর অভিজ্ঞতার কথা বলবেন। আমি শাশ্বতকে দিয়ে শুরু করব। আপনি ওনার সঙ্গে কাজ করেছেন দুটি ছবিতে যতদূর আমরা জানি, ভূতের ভবিষ্যৎ এবং আশ্চর্য প্রদীপ। এবং নিশ্চয়ই ব্যক্তিগতভাবে, পেশাগতভাবে আপনি ওনাকে নানাভাবে দেখেছেন। আপনার যে অভিজ্ঞতা সেটা যদি আপনি একটু শেয়ার করেন আমাদের সঙ্গে, দর্শকদের সঙ্গে। অনিকদার সম্বন্ধে কিছু বলতে গেলে না ব্যাপারটা সিরিয়াস থাকবে। মানে মানুষটাই এমন ছিলেন যে খুব গুরুগম্ভীর হয়ে অনিকদার সম্বন্ধে আলোচনা করা যাবে না। ওরা অদ্ভুত মানুষ। মানে প্রথম দিকে খুব ভয় লাগতো বলবো না বিরক্তি হতো বলবো, যে প্রথম 2-3 দিনের ইন্টারাকশানে যে লোকটার থেকে থেকে, মানে সেটা ভূতের ভবিষ্যতের সময়। হ্যাঁ, যে কোনো ভূত ভবিষ্যতে ওনার ওটাই ছিল। হঠাৎ কি কারণে কারো করে রেগে গিয়ে চেঁচিয়ে ফেললেন, কি হলো না। তারপর যেটা ধীরে ধীরে কাজ করতে করতে বুঝেছিলাম যে মানুষটার প্যাশনটা একটা এমন লেভেলে না নিজের কাজের প্রতি, তাতে যদি মানে কারুর কোনো গাফিলতি বা নিজের মনে হতো যে কাজটা খারাপ হয়ে যাচ্ছে, উনি অনেক থেকে প্যানিক হয়ে যেতেন। ওনাকে আমরা অনেকে ডাকতাম, ইন্ডাস্ট্রির ডাকনাম আছে প্যানিক দত্ত। তখন বুঝেছিলাম যে লোকটার প্যাশনটা কতটা একটা কাজের পেছনে। নির্দিষ্ট অভিজ্ঞতা আপনার, ইন্টারাকশন ব্যক্তিগত প্রচুর, মানে বলুন দু একটা। বলুন মানে কি বলবো। তারপরে আমি রিয়েলাইজ করলাম যে লোকটার সঙ্গে যদি কাজ করতে হয় তাহলে ওটা মেনে নিয়ে কাজ করতে হবে, নইলে এমনভাবে মানুষটাকে নিজের বাগে আনতে হবে যে তুমি খোলা মনে কাজ করতে পারবে। তো আমি না 4-5 দিন পর থেকে যদি ফ্লোরে ঢুকে দেখি যে ফ্লোরটা শান্ত, আমি আগে চেঁচাতে শুরু করতাম, কি হলো চাপাচ্ছি না, কি 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 হলো, কি তুমি এখানে, তাও এত শান্ত। আমি বললাম কোথায়, তুমি খুঁজছিলাম তোমাকে চেঁচিয়ে। মানে না চেঁচালে তো তোমার ফ্লোরটা তখন একটা শিশুর সারল্যে একটা হাসি ছিল না ঠিক করে, মানে কোথা থেকে মানুষটা ফাট করে একদম চেঞ্জ হয়ে একটা বাচ্চা ছেলের মতো হয়ে যেতেন সেই হাসি। আমি এই ভদ্রলোককে ট্যাকল করতে গেলে এইটা করতে হবে, ওনার মতো হয়ে যেতে হবে মাঝে মাঝে, যাতে উনি বুঝতে পারেন উনি কী করেন। একবার আমার মনে আছে আশ্চর্য প্রদীপের শুটিং করছি, নর্থ ক্যালকাটার একটা ফেমাস শরবতের দোকান আছে, তার সামনে রাস্তায় শট হবে। মানে আশ্চর্য প্রদীপের আমার ক্যারেক্টারটা একজন কথা বলতে বলতে ফুটপাথ দিয়ে আসবো, রাস্তা ক্রাউড, কাউকে তো আটকানো যাচ্ছে না, যে যেরকমভাবে চলছে তার মধ্যে আমরা শুটিং করে নেব। হঠাৎ দেখি অনেকটা চিৎকার, ওকে ধরো ধরো ধরো, পালাতে দিও না। আমি কি ইকুইপমেন্ট নিয়ে পালিয়ে যাচ্ছে বোধহয়। তারপর দিকে একটা লোক সাইকেল নিয়ে নিজের কাজে যাচ্ছিল, ওকে ধরো 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 ধরো, পালাতে দিও না। আমি কি করছি, অনেকটা ও তো নিজের কাজে যাচ্ছে, ধরো আমার লাগবে পাসিং। আরে ও কি কাজে যাচ্ছে আগে সেটা জিজ্ঞেস করো, পারমিশনটা নাও লোকটা। এইরকম মানে ছেলে মানুষই করতে।
কিছু বলার নেই, মানে কি বলবো আর। এরকম একজন মানুষ, এরকম একটা। অন্যান্য ছবিতেও বোধহয় আপনার সঙ্গে কথা হয়েছে যে অন্যান্য আমার হঠাৎ করে একদিন তখন উনি মেঘনাদ বধ কাব্য শুরু করবেন বা আমি সেরকম শুনেছি বা কিরম, হঠাৎ একদিন ফোন, অনিকদা বলছি। আমি বললাম, হ্যাঁ বলুন, তুমি কি আমার সঙ্গে কাজ করবে? আমি কি কোথাও বলেছি যে কাজ করব না? না, একবার জিজ্ঞেস করে নিলাম। আমি একটা গোয়েন্দার চরিত্র আছে, সবর টবর নয়, সেখানে আমার খুব ক্লিয়ার, সবর টবর উনি চান না। আমি বললাম, হ্যাঁ যেটা বলবে স্ক্রিপ্ট একদিন শুনবো, বসে কাজ করব। তারপর কোনো কারণে হয়তো আমার কাজটা করা হয়নি আর। ওরকমই মানুষ ছিলেন, মানে কখন কি করবেন, কি বলবেন। আমরা দেবজ্যোতির কাছে আসবো, তার আগে সুচন্দ্রা, তুমিও তো নিশ্চয়ই ইন্টারঅ্যাক্ট করেছো, কথা বলেছো, সাক্ষাৎকারও নিয়েছো। আমার ওনার সঙ্গে আলাপ পরে, কিন্তু মানে আমার ওনার কথা বলতে গেলে, অনেক দত্তের কথা বলতে গেলে, যেটা প্রথম স্মৃতি বলতে পারো, সেটা হচ্ছে গিয়ে হঠাৎ একটা বাংলা ছবির আনন্দবাজার পত্রিকায় সুপার লিড হলো 2012 সালে 2012 সালে। তখন অলরেডি ভূতের ভবিষ্যৎ, ভূতের ভবিষ্যৎ বেরোলো। ভূতের ভবিষ্যৎ নিয়ে মানে যে কোনো ছবি বেরোলে তাকে নিয়ে আলোচনা হতে তো আরো কটা দিন লাগে, কিন্তু মানে ভূতের ভবিষ্যৎ মানে যদিও বাংলার দর্শক একেবারেই ভূতের ভবিষ্যতের জন্য তখন যে একদম প্রস্তুত তা নয়, কিন্তু বেশ তাও 4 সপ্তাহ টাইম লেগেছিল আমার মনে আছে, 4 উইকস। আফটার 4 উইকস পিক আপটা যেটা নিয়েছিল, মানে সেটা তখন আর আটকানো যাচ্ছে সাংঘাতিক না। হলো। এবং মানে বলছি তো, মানে তোমারও মানে আমরা যারা খবরের কাগজে কাজ করেছি বা যারা পড়ি তাদের সবারই খেয়াল থাকবে যে দুম করে কোনো ছবি নিয়ে তো মানে পেজ 1 সুপার লিড হয় না, 8 কলমে একটা ছবি নিয়ে কথা হচ্ছে। এবং সেই কথাটা কি নিয়ে হচ্ছে, শুধু একটা ছবি নিয়ে নয়, সেই ছবিটা এত কিছু নিয়ে কথা বলেছে যে মনে হচ্ছে এটা আরো অনেকের খুব আলোচনা কম সিনেমা থাকে যার প্রত্যেকটি চরিত্র মানুষের মনে থাকে, প্রত্যেকটি চরিত্র সাংঘাতিক। এবং এখনো লোকে, আমার চেনা প্রচুর লোকজন আছেন বিভিন্ন পেশায় কাজ করেন, যারা কথায় কথায় ভূতের ভবিষ্যতের ডায়লগ বলতে পারেন, হ্যাঁ, মানে মনে করে বলতে পারেন। ছবিটা এখনো রিলিজ করলে আবার নিশ্চয়ই খুব ভালোভাবে চলবে হলে, আমার মনে হয়। আমার তাই মনে হয়। আমারও তাই মনে হয়। মানুষ না রিলিফ চাইছে, আমরা একটু রিলিফ চাইছি। ওর ভূতের ভবিষ্যতের ছবির সময় কিন্তু আমি ওর এই ছবিটার কিন্তু আমি মিউজিক করিনি, আমি পরে এসেছি, আশ্চর্য প্রদীপের পরে কাজ করেছি। কিন্তু ভূতের ভবিষ্যতের আগে বহু 150-200 বিজ্ঞাপন করেছি, বিজ্ঞাপনের কাজ করেছি। তখন আমি অনেক বেশি ঋতুপর্ণর ছবির সঙ্গে অনেক কাজ করছি বলে ও তখন কাজ করতে আরম্ভ করেছে। কিন্তু একটা জিনিস ছিল, আমার এই ছবিটা যেদিন রিলিজ করেছে সেদিন থেকে আরম্ভ করে সবসময় ফোন করে গেছি বা জানছি এরকমভাবে, যেটা বললো যে 4 সপ্তাহ লেগেছিল ওতে। এই 4 সপ্তাহ একজন পরিচালককে একটা কিন্তু টান উত্তেজনায় রাখতে হবে তোমাকে, তুমি যদি বন্ধু হও। আসলে উনি এমন একটা মানে হিউমার নিয়ে আসছেন, যেই হিউমারের সঙ্গে আমরা আগে পরিচিত ছিলাম না। মানে কমেডি তো হতোই, কমেডি হয়েছে, অনেকেই কাজ করেছেন, কিন্তু উনি যেভাবে মানে এমন বিষয়, মানে বিষয়টাই খুব অদ্ভুত, হ্যাঁ, যে অনেক কিছু একসঙ্গে, একটা পুরনো বাড়ি, সেখানকার মানে ইতিহাস আসছে, নতুন মানে কমার্শিয়াল সংস্কৃতি আসছে, এবং সেটা নিয়ে মজা করছেন। এবং খুব না, এই যে স্যাটারটা করছে, এটা করছে, এবং সেটা আমার মনে হচ্ছে, আমার একটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে আমাদের ছবিতে, আমাদের বাংলা ছবিতে, যেটা ও বলছিল যে হঠাৎ করে একটা কিছুর জন্য আমরা তৈরি ছিলাম না, এমন একটা ছবি এসছে এবং যার প্রত্যেকটা সিকোয়েন্স মনে থাকে, আবার সেটা একটা সুতোয় বাঁধা থাকে। কারোর যদি কোনো সিকোয়েন্সও ভুলে যায়, ওটা ইম্প্যাক্টটা নিয়ে সে কথা বলতে পারে। এবং এত একটা পলিটিক্যাল ছবি, এবং যেই সময়ে তৈরি হচ্ছে, পরবর্তী সময় তো ভবিষ্যতের ভূত যখন হচ্ছে তখন তো একেবারে ওইটা একেবারে প্রোপাগান্ডা ফিল্মের মতো করেই একটা তৈরি করেছে, সে ছবি করেছে। কিন্তু আমার মনে হয় যে আমি অনেককে যেভাবে অনেকের ছবিকে যেভাবে মনে রাখবো, অন্য ছবিগুলো যেগুলো মনে রাখবো, সেটা ও যে কথাটা বলছিল যে আমি মনে রাখবো যে একজন ভীষণ প্যাশনেট মানুষ, অসম্ভব প্যাশনেট মানুষ, লেখাপড়া করে, চেষ্টা করে বিভিন্ন জিনিস যেখানে যা কিছু হচ্ছে সেগুলো শুনতে, দেখতে। আপনি ওনাকে আগে থেকে চেনেন, মানে ফিল্ম মেকার অনিক দত্ত পরে হচ্ছেন, তার আগে থেকে চেনেন তো? মানে অনিক দত্ত মানে মেকিং অফ অনিক দত্ত, হ্যাঁ,
মানে মেকিং অফ ভূতের ভবিষ্যৎ না করে, মানে ভূত কি করে তৈরি হলো, ভূত কি করে ভবিষ্যৎ হলো, সেই জায়গাটা, কারণ সেটা অনেকেই মানে পরবর্তীকালে আমরা তোমরা সবাই এটা জানো, যেটা হচ্ছে যে ওর চলচ্চিত্রের এটাতে সত্যজিৎের একটা খুব বড় ইম্প্যাক্ট ওর ভেতরে। আমি এরকম ভাবে বলতাম, কিন্তু তুমি এই সত্যজিৎ ছাড়ো তো, তোমার এই সত্যজিৎ ছেড়ে তুমি একটুখানি হ্যাঁ তুমি কি বলছো, হ্যাঁ হ্যাঁ এরকম ভাবে একটা বলছো। আমিও তো সত্যজিৎের এত 6টা ছবিতে ভায়োলিনিস্ট হিসাবে ভায়োলিন বাজিয়েছি, কিন্তু অফকোর্স আমরা সবাই খুব ইন্সপায়ার্ড, কিন্তু তোমার এটা না, এখানে উনি মানিকবাবু হলে এটা করতেন, এইগুলো আমার খুব মজার ব্যাপার। এই মানিকবাবু হলে এটা বলতেন, এরকমভাবে এটা করতেন। আচ্ছা শোনো, তুমি মানিকবাবুর ওই ভাইব্রোফোনটা একটা, ওই যে একটা টুংটাং ওইটা হয় না, ওইটা ওই রকম একটা, আচ্ছা দেবো তোমাকে দেবো। মানে একটা বাচ্চা ছেলে এবং একটা প্যাশনেট ছেলে অ্যান্ড এ ম্যাডম্যান, এইভাবেই আমি বোধহয় চিনবো। এবং ভীষণ বন্ধু, যাদের ভালোবেসেছে তাদের খবর রাখা এ করা। এবং আমি যেভাবে দেখেছি সেটা হচ্ছে বন্ধু খুব অল্প বয়সী ছেলেমেয়েদের সাথে দারুণভাবে কাজ করতে পারতো, তাদের এত বকাবকি করতো না, কিন্তু খুব অল্প বয়সী যারা ছিল ওর সঙ্গে রিসেন্টলিও যারা কাজ করেছে, অ্যাসিস্ট্যান্ট করছে, ওকে খুব ভালোবেসেছে সবাই। কিন্তু একটু নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন শুধু। আমি একটা কথা বলি, এই নিঃসঙ্গতা নিয়ে তো আমরা কথা, মানে নিঃসঙ্গতা বলতে পারে তো দেখো আমরাও নিঃসঙ্গ হয়ে পড়েছি। কেন, ঘটনা হচ্ছে এই মুহূর্তে তো নিঃসঙ্গই, মানে ঘটনা হচ্ছে যে আমাদের সারা পৃথিবী জুড়ে আমরা বিভিন্ন রকমভাবে নিঃসঙ্গ। আমরা নিঃসঙ্গতার মধ্যে যেতে চাই না, আমি বলতে চাই হ্যাঁ হয়ে গেছিলেন, হয়ে যায় মানুষ বিভিন্ন রকমভাবে হয়ে যায়। আমি দেখো এটা তো যেটা দিয়ে শুরু করেছিল তুমি, যে একটা বেদনা, তো বেদনাটা তো রয়েছে এবং সারা জীবন থেকে যাবে। মানে আমি একজন বন্ধু হিসেবে ওটাকে বিয়ার করে যাব, কিন্তু ঘটনা হচ্ছে ওর যে ছবি যে কাজ করেছে সেগুলো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ সেগুলো খুব ইম্পর্টেন্ট, যে সেইটা নিয়ে বরঞ্চ মানে পরবর্তী সময় কী নিয়ে ছেলেমেয়েরা বা তোমরাই কী করবে বা আমরা কী করি, কী দিয়ে মনে রাখবো আমরা ওকে, ওর ছবিগুলো দিয়ে মনে রাখবো, আমাদের বন্ধুত্বগুলো দিয়ে মনে রাখবো, তাই তো কবি? যেটা দেবজ্যোতি বললো যে ছবিগুলো দিয়ে মনে রাখবো, আপনার কি কোনো ইন্টারাকশন কিছু মনে আছে বা ছবিগুলো নিয়ে আপনি কিছু বলতে চান ইন্দ্রনীল? কাছে যেতে একটু ভয় লাগতো তো, মানে যে দূর থেকে অনিকদার সম্বন্ধে যা যা খবর আসতো আগে, অনেক আগের খবরগুলো আসতো, কাছে যেতে ভয় লাগতো। কিন্তু একটা সময় থেকে ফোন করা শুরু হলো, ঠিক আছে, এবং কোনো একটা কারণে উনি আমার প্রতি একটু মানে স্নেহশীল ছিলেন, খুব ভালোবাসতেন তোকে। এবং আমি নানা সময় তর্কও করেছি, এবং তর্ক করাটা শুরু করে বুঝতে পেরেছি যে এটা আমি ভুল দিকে যাচ্ছি, কারণ এটা অন্যদিকে চলে যেতে পারে। কিন্তু ঘটনাচক্রে সেটা কখনোই, যে গল্পগুলো অনিকদার সম্বন্ধে আমি শুনে এসেছি সেটা আমার ক্ষেত্রে কখনো ঘটেনি। কিন্তু যেটা শাশ্বতও বললো যে এসেনশিয়ালি একটা চাইল্ড, একটা চাইল্ডের যা ভালো, একটা চাইল্ডের যা খারাপ, দুটো নিয়ে লোকটা, হ্যাঁ, কারণ তাকে কন্ট্রোল করা যায় না, সে কখন কি করবে প্রেডিক্ট করা যায় না, আবার তার সারল্য, তার জেনুইননেসেরও কোনো বিকল্প নেই। হ্যাঁ, সে যেটা করছে সেটা যে সে অনেস্টলি করছে, এবং সেটার সঙ্গে যে কোনো রকম সে তঞ্চকতা করছে না, কোনো আপোষ করবে না, এটা, এবং সে যা করছে সে সে খোলা, সে কিছু কিন্তু বাড়তি কিছু দেখাচ্ছেও না। এটা কিন্তু অনিকদার ওপেন বুক চরিত্র, ছবিটারও একটা চরিত্র, যে অনিকদার কোনো প্রিটেনশন নেই, কিন্তু ছবিটার ভেতরে কোনো প্রিটেনশন নেই, কারণ ফিল্ম মেকারদের একটা প্রিটেনশনের স্বভাব থাকে, তারা নানা জিনিস পশ্চারিং করে। অনিকদার ছবিতে সেই পশ্চারিং নেই, কাজে এটা একটা মহৎ গুণ। এবার এটা থাকলে যে প্রবলেমটা হয়, একটা লোক যদি শিশুর মতো ঘুরে বেড়ায়, সে ভালনারেবল হয়ে যায়। কারণ একটা লেট অ্যাডাল্ট লাইফে যদি ওই শুধুমাত্র সারল্য দিয়ে আমি পৃথিবীটাকে ডিল করি, তাহলে তার একটা ভালনারেবিলিটি তৈরি হয়, সে আনপ্রোটেক্টেড থাকে। হ্যাঁ, মানে এই যে ট্র্যাজেডির কথা আমরা বলছি, বা এই যে একা হয়ে যাওয়ার কথা বলছি, আমার মনে হয় যে ট্র্যাজেডির তো নানা দিক থাকে, একটা সামাজিক দিক থাকে, একটা ব্যক্তিগত দিক নিয়ে আমি জানি না, আমি বলতেও পারবো না, বলা উচিতও নয়। কিন্তু সামাজিকভাবে চলচ্চিত্রের মতো একটা রিজনেবলি ক্রুয়েল একটা জায়গায়, রিজনেবলি কেন, খুবই ক্রুয়েল একটা জায়গায় একটা লোক যদি শিশুর সারল্যে ঘুরে বেড়ায়, তাহলে তার উপর আঘাত আসে, সে ক্ষতবিক্ষত হয়। এবং আমার ধারণা সেটা অনেকটার ক্ষেত্রেও, আমি খুব কাছ থেকে না দেখলেও আমি আন্দাজ করতে পারি সেটা ঘটেছে। এটাই। আর আমি একটা জিনিস বলি, তুমি আমাকে বলছিলে, বলছি যে অনেকের আমি মিছিলের বন্ধু, রাস্তার বন্ধু। আমার যত ছবি আমাকে সুদীপ সেনগুপ্ত আমাকে পাঠাচ্ছে সমস্ত ছবিগুলো, আমি দেখছি যে স্টুডিওতে আমাদের কোনো ছবি নেই। আমি দেখতে পাচ্ছি সমস্ত ছবি হচ্ছে আইদার এই মিছিলে, এই প্রোটেস্টে, ওই প্রোটেস্ট। মানে আমরা একটা জিনিস বিশ্বাস করতাম, সেটা ঠিক কি ভুল সেসব কথা নয়, কিন্তু অবশ্যই আমি মনে করি ঠিক,
কিন্তু সেই ঠিকটা নিয়ে আমরা চলেছি। আর খুব সুন্দরভাবে ওই যে কথাটা বলছি, খোলা বই। কিন্তু এইটাও খুব ইম্পর্টেন্ট, ও যেটা বললো সেটা হচ্ছে, আমি এরকমভাবে ভেবে দেখিনি ও যেটা বলছে, যে একটা ভালনারেবিলিটি, একটা বাচ্চা যদি ওরকমভাবে ঘুরে বেড়ায়, তার ভালনারেবিলিটি এবং ক্রুয়েলেস্ট। আমাদের কোনো আর্ট ফর্ম এত নিষ্ঠুর আর্ট ফর্ম কেন? অনেককে নিয়ে তো, একজন কবি তার কবিতা এবং সমাজকে নিয়ে সে একা থাকতে পারে, অনেকে এসে আক্রমণ হয়তো করবে না। সিনেমা একা বানানো যায় না, অনেককে নিয়ে কাজ। তারপর তাকে রিলিজ, সেগুলো নিয়ে যা যা হয়ে গেছে, সেটা তো মানে ও রাস্তায় দাঁড়িয়ে, আমি একদিন দেখেছি, আমি বলছি প্রেসিডেন্সিতে, ঘটনা বলছিল তো আমার এই বলাতে মনে হয়, প্রেসিডেন্সিতে আমরা সবাই গিয়েছি, প্রেসিডেন্সির ছেলেমেয়েরা আছে সেখানে, ভবিষ্যতে ভুট্টা নিয়ে ও রিলিজ করেছে, ও বলছে, কথা বলে যাচ্ছে এরকমভাবে, এই যে চোখ বন্ধ করে, এই যে এটা চোখ বন্ধ করে বলে যাচ্ছে আমাকে ওর স্ত্রী মানে তুতুল, আমাকে তুতুল মানে সন্ধি আমাকে বললো, দেবু ওকে বলো, এটা অনেকক্ষণ বলে যাচ্ছে, সঞ্জয় মুখোপাধ্যায় রয়েছে, আমি রয়েছি, আমরা সবাই বসে রয়েছি, আমরা সবাই কথা বলবো, কিন্তু ও বলে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে ওর যে প্যাশনটা, আর ও যে পাচ্ছে না, ও কিন্তু কোনো আগল রাখিনি, ও বলেই যাচ্ছে। উনি স্পষ্ট বলতেন সত্যি। খুব সেটা এবং এমনও হয়েছে মানে নিজের চিন্তায় তোমার চোখের সামনে দিয়ে তুমি বেরিয়ে চলে যাবে, তুমি ডাকলেও হয়তো রেকগনাইজ করলো না, পরে যদি তুমি বলো কি তুমি যা দেখতেই পেলে না, তুই আমি কখন খেয়াল করি তো, এরকম নিজের জগতে কখন কোথায় হারিয়ে। খরাজদা সেদিনকে বলছিলেন, আমি শুনছিলাম টেলিভিশনের পর্দায়, যে খরাজদা গাড়ি থেকে যেতে যেতে দেখছে অনেকটা হাঁটছে, কারণ তো গাড়ি থামিয়ে চেঁচিয়েছে, তাকিয়ে কি বিড়বিড় করতে চলে গেছে, মানে আমরা দেখতে পাইনি। এই ছবিটা সম্পর্কে আমরা কথা বলছিলাম, ভূতের ভবিষ্যৎ। এই ছবিটা যখন এলো, শুরু হলো, যেমন সুচন্দ্রা বলছিল, একটা আলোড়ন সৃষ্টি হলো সাংঘাতিক। ওই যে এক মাস পরে যে আলোড়ন একটু ধরতে টাইম লেগেছিল, মানুষের বুঝতে টাইম লেগেছে কি ছবি এসছে সেটা। হ্যাঁ, সেটা বুঝতে একটু সময় লাগলো, তারপরে সেটা যে চলতে আরম্ভ করলো, সেটা একটা স্রোত শুরু হলো। এবং তখন আমার মনে আছে, আমি দু একজনের সঙ্গে কথা বলেছিলাম এমনি ব্যক্তিগত স্তরে, তারা বলছিলেন যে এবার একটা বাংলা ছবির কিছু একটা হবে, কিন্তু সেই বাংলা ছবির কিছু একটা কিন্তু সেভাবে হলো না। এখন সম্প্রতি ইন্দ্রনীল একটা লেখাও লিখেছেন, আমি পরে আসবো। কিন্তু একটা কথা সবাই বলেন যে বাংলা ছবি করতে, অভিনয় বলুন, যে কোনো ধরনের কাজ বলুন, পরিচালনা, প্রডিউস করতে, সব কিছু করতে খুব সমস্যা হয়। আপনি দীর্ঘদিন আছেন আমাদের, মানে আপনি বোধহয় সবচেয়ে সিনিয়র আমাদের সবার মধ্যে, কিন্তু যাই হোক, শাশ্বত দীর্ঘদিন আছেন। আপনি যদি একটু বলেন যে আপনি অভিনেতা হিসেবে কি আপনার নির্দিষ্ট কোনো সমস্যা ইন্ডাস্ট্রিতে হয়েছে বা হচ্ছে, বা যেটা ধরুন এখন একটা, আমি সেরকম সাবজেক্ট খুব কম পাচ্ছি যেটা করতে ইচ্ছে করবে, কারণ এত বছর কাজ করার পরে আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি, যে স্ক্রিপ্টটা শুনে বা আমার মনে হবে না যে আমি ছবিটা দেখতে যাব, সেই কাজটা আমি করব না, এটা আমি ডিসাইডেড এখন থেকে। আমার কাছে এই রকম স্ক্রিপ্ট পড়ে আছে, 20 পাতা 25 পাতা পড়ার পরে আর পড়তে ইচ্ছে করছে না। আমি আর অবাক কাণ্ড, একজন ডিরেক্টর, তাকে যখন এই কথাটা আমি বলি, তা আমি না পাচ্ছি না পড়তে। আপনি বুঝতে পারছেন না, আসল ব্যাপারটা হবে 65th সিনে গিয়ে, তখন মানুষ বুঝতে পারবে। আর শুনুন, আপনাকে একটা কথা বলি, আমি একটা সিনেমা দেখতে বসেই যদি 15-20 মিনিটের মাথায় আমার বিরক্তি হতে শুরু করে, আমি ইন্টারভেল অবধি ওয়েট করবো না, আই এম সরি। এখন তো আরও করবো না। মানে এখন কি হয়ে গেছে, মানে হয় আমরা একটু বেশি হয়তো পাকামি করে ফেলছি, সারল্য জিনিসটা তো চলে গেছে। মানে আপনি বলছেন ট্যালেন্টের অভাব? ট্যালেন্টের অভাব নয়, ট্যালেন্ট ভুল দিকে যাচ্ছে। প্রথম কথা আমার যেটা মনে হচ্ছে, আগে মানুষের জীবনটা যত সরল ছিল, সরলভাবে ভাবনার ক্ষমতাটাও সেরম ছিল। আমাদের ইমোশন মারা গিয়ে পুরোটা ক্যালকুলেশন হয়েছে। সিনেমাটা মাথা থেকে যেমন বানাতে হয়, এখান থেকেও বানাতে হয়। আমি যদি ইফ আই এম নট প্যাশনেট অ্যাবাউট আ সাবজেক্ট, আমার প্যাশনটাই নেই, আমার একটা সিনেমা তৈরি করতে হবে, এই তো জুলাই মাসে বলছে সেপ্টেম্বরের মধ্যে শেষ করে দিয়ে আমাকে এই ফেস্টিভ্যালে পাঠাতে হবে, আমার কি মাথা দিব্যি দিয়েছে?
কে মাথার দিব্যি দিয়েছে? সিনেমা একবার হয়ে গেলে সেটা তো থেকে যাচ্ছে, এইটা কেউ কেন ভাবছে না? সিনেমাটা ছাপার মতো হলে হবে না, কোনো জিনিসই হয় না। না না কোনো কিছু না। সহজ সরল না হলে, আজ যে গানগুলো হিট হয় সবাই গাইতে পারে বলে সেগুলো হিট হয়। শাস্ত্রীয় সঙ্গীত হিট হয়, যদিও পুরো সঙ্গীতটা শাস্ত্রীয় সঙ্গীত থেকেই নেওয়া, সেটা সরলীকরণ হয়েছে যাতে মানুষ এত মনে রাখার মতো গান গুনগুন করেন। অনেকের কাছে পৌঁছবে সে। পৌঁছবে, আমাকে তো কোনো না কোনোভাবে তো কানেকশন করতে হবে একটা মানুষের সঙ্গে, একটা কথা ইমোশনাল বলুন, টাচ না থাকলে কি করে হবে? একটা কথা বলুন, সেটা হচ্ছে আপনার বাবা শুভেন্দু চট্টোপাধ্যায়, তিনি যখন তার পিকে, তখন তো সেটাকে বাংলা ছায়াছবির একটা স্বর্ণযুগ এখনো বলা হয়। বলা হয়। কিন্তু তার মানে হঠাৎ করেই এত পরিচালক যে আসছিলেন 5-এর দশক, 6-এর দশক, 7-এর দশক, হঠাৎ ফুরিয়ে গেল। এটা পরিচালক কিনা জানি না, মানে এটা ইনফ্রাস্ট্রাকচার। আমার মনে হয় আমার না সিঙ্গেল স্ক্রিনটা ফেরত পাওয়াটা খুব জরুরি। কারণ আমরা যখন ছেলেবেলায় সিনেমা দেখতাম, একটা সিনেমা, একটাই সিনেমা 3টে শোয় চলছে, ম্যাটেনি, ইভিনিং, নাইট। আজকে আমি হয়তো তখন স্কুলে পড়ি, স্কুল কেটে ম্যাটার্নিটা মেনে দিলাম, হ্যাঁ, এবার ইভিনিংয়ে এসে পাড়ার ছেলেদের বললাম, দেখিস এটা ফাটিয়ে দিয়েছে, ওরা নাইট শো চলে গেল। আমি একটা যে ছবিটা আমার আজকে দেখতে ইচ্ছে করছে, একটা মলে সেটা সকাল 9টায় শো দিয়েছে, কে যাবে? কে যাবে? আর ওই খরচা করে। মানে এটা একটা জটিল সমস্যা। এটা ভিশাস সার্কেলের মধ্যে পড়ে গেছে, মানে টাকা ফেরত না এলে টাকা খরচা করব না, টাকা খরচা না করলে হলে পাবলিক যাবে না, টেলিফিল্ম দেখতে হলে অত টাকার টিকিট কেটে পাবলিক যাবে, সিম্পল। এর থেকে সহজ কথা হয় না। ইন্দ্রনীল, এটা নিয়ে আপনি একটা দীর্ঘ লেখা সম্প্রতি লিখেছেন, এবং এর কেন্দ্রে আবার আপনার আর্গুমেন্টটা হচ্ছে যে একটা রাজনৈতিক ইন্টারভেনশন, যেটা আপনি বারবার আপনার লেখায় ফিরিয়ে এনেছেন, আমি পড়ছিলাম। তা সেটাই কি কারণ, নাকি এগুলো সবই, যেটা উনি বললেন যে এটা একটা ভিশিয়াস সার্কেল যেটা ঘুরে যাচ্ছে, তো এটাকে হাউ ডু ইউ এক্সপ্লেন? এটা না একটা বিশাল বড় সাবজেক্ট তো, এবং এটা নিয়ে যেহেতু আমি সারাক্ষণ ভাবি, আমার পক্ষে এটা নিয়ে ছোট করে বলাটা একটু মুশকিল। হ্যাভিং সেড দ্যাট, কিন্তু ছোট করেই বলতে হবে এখানে। হ্যাভিং সেড দ্যাট, আমি এই অনেকদার উদাহরণ থেকে শুরু করি, আমার অনেকটা এটা বুঝতে সহজ হবে। এই যে আমরা বারবার বলছি না, 4th উইকে পিক আপ করেছিল, 4th উইকে টাইম দিতে হবে তো। আজকে এটা সম্ভব নয়। আজকে ভূতের ভবিষ্যৎ ফ্লপ করতো, 4 সপ্তাহ কেউ দিত না। 16 ফ্লপ করতে লিখে দিতে পারি আমি। মানে এটা 1.5 সপ্তাহে ভূতের ভবিষ্যৎ হল থেকে উঠে যেত। পিক আপ করেছিল, মানে ভূতের কোনো ভবিষ্যৎ থাকতো না। হ্যাঁ, তার কারণ হচ্ছে তার সিস্টেমটাই হচ্ছে সিস্টেম, মানে দিস ইজ জাস্ট ওয়ান ফ্র্যাকশন অফ দ্য প্রবলেম। মানে এটা আমি যেটুকু বলছি, এটা একটা সমস্যাটার সম্ভবত 2-3% এইখানে আমি, মানে রাখবে না, ছবি রাখবে না হলে। এমন একটা ইকোনমি যদি আমি তৈরি করি, যে ইকোনমিতে আমার পুরো মানে জীবনটা মানে নির্ধারিত হয়ে যাচ্ছে একটা উইকেন্ডে, এবং ওইটুকুই আমার হাতে আছে, তাহলে আমি ধরে নেব যে ছবিটা আসলে দর্শকদের পছন্দ হওয়ার উপরে নির্ভর করছে না, ছবিটা বিজ্ঞাপনের উপর নির্ভর করছে। যে কারণে এটা হিন্দিতেও হচ্ছে, এরা যত সম্ভব হলে একসঙ্গে রিলিজ করে দিচ্ছে কোনো স্টারের ক্রেজে, বা এক সপ্তাহে যা টাকা তোলার 100 কোটি 200 কোটি মেরে বেরিয়ে চলে যাচ্ছে। আমরা এখন এগুলো স্টোরি করি, ধুরন্ধরের 3 দিনে কত টাকার টিকিট বিক্রি হয়েছে, এইটা স্টোরি হচ্ছে। let's discuss point wise, যে let's try to figure out a solution, যে 1 2 3 এই 3টে সমস্যা, বা এই 4টে সমস্যা, বা 5টা সমস্যা, এবং এইটা সলিউশন, এটা ডিসকাশন হচ্ছে, কিন্তু খুব বড় মানে ইস্যু। আমি ছোট করে যদি আমরা আলোচনা আমি করতে বলছি যে পারি বা চাই, এরপরে আমাদের যা লার্জলি বিগ ক্যাপিটালের আশা ছবিতে। আগে ছবি প্রডিউস করতে এটা সারা বিশ্বে সব জায়গাতে হয়েছে, এবং যা হলিউডে হচ্ছে তারই একটা কপি পেস্ট ভার্সন বম্বেতে হচ্ছে, তার একটা খারাপ জেরক্স কপি কলকাতায় হচ্ছে। মানে ক্রমশ তার জেনারেশনটা ফ্যাকাশে হতে যাচ্ছে। গোটা গল্পটা হচ্ছে, যে মুহূর্তে তুমি বিগ কর্পোরেট মানি আনবে ছবিতে, সে ছবিকে একটা ওয়াশিং মেশিন, একটা রেফ্রিজারেটর, একটা মোটরসাইকেল হিসেবে ট্রিট করবে, এবং সেটা সে বিক্রি করার জন্য মার্কেট সার্ভের উপর ডিপেন্ড করবে। এবার মার্কেট সার্ভে দিয়ে ওয়াশিং মেশিন দেখা যায়, মার্কেট সার্ভে দিয়ে ছবি বা কন্টেন্ট বেচতে গেলে, এটা তো সারা পৃথিবীর গল্প। হ্যাঁ, তো কোথায় বিগ ক্যাপিটাল নেই ছবিতে এইভাবেই তো কাজ ছবিতে করে। বিগ ক্যাপিটাল ছিল না আগে ছিল না, কিন্তু এখন তো অনেক কিছু পরিবর্তন হচ্ছে। হচ্ছে না, হয়ে গেছে বলেই তার হাত ধরে মাল্টিপ্লেক্স এসছে। মাল্টিপ্লেক্স কেউ চায়নি,
কোনো ফিল্ম মেকার মাল্টিপ্লেক্স চায়নি, কেউ দাবি করেনি আমাকে মাল্টিপ্লেক্স দাও। মাল্টিপ্লেক্স এসেছে, চাপানো হয়েছে, এবং তার একটা কংক্রিট কারণ আছে। তার কারণ হচ্ছে যে এই যে আগে যখন একটা হলিউডের ছবি রিলিজ হতো বা যে কোনো ছবি রিলিজ হতো, ফিজিক্যাল প্রিন্টের কারণে একটা কম সংখ্যক প্রিন্টই আমরা হলে দিতে পারতাম। মানে ওইখানে একটা রিল শেষ হলো, সেই রিলটা তখন হ্যাঁ, যাচ্ছে হ্যাঁ, অন্য হলে অন্য হলে দেখানো হবে। ওইটা দেখানো হবে। মানে একটা ছোট উদাহরণ দিলে না একদম সেটা বোঝানো তো আর যাবে। সম্ভব নয়, ডিজিটালি তো সাংবাদিকতাও তো পাল্টে গেছে, সবই পাল্টে না, গেছে। না, এখন আমি বলছি প্রশ্নটা হচ্ছে যে digital- এর থেকে মানে আপনি বারবার একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে একটা রাজনৈতিক ইন্টারভেনশন টালিগঞ্জে হয়ে চলেছে, যার ফলে ছবির মান পড়ছে বা এই দর্শকটা ফিরে যাচ্ছে বা দর্শক আসছে না, দর্শক তৈরি করা যাচ্ছে না, নানান ধরনের সমস্যা হচ্ছে, সে টেকনিশিয়ানের সমস্যা, পরিচালকদের সমস্যা, অভিনেতাদের সমস্যা ইত্যাদি। হাউ ডু ইউ অ্যাড্রেস দ্যাট? রাজনৈতিক সমস্যা ইন টালিগঞ্জ ইজ আ বাই প্রোডাক্ট, ইটস নট দ্য কজ। একটা বাই প্রোডাক্ট, সমস্যাটার থেকে যে ক্যাওসটা তৈরি হচ্ছে, ওই chaos-এর মধ্যে থেকে সেই দাঁড়িয়ে- ক্যাওসের মধ্যে ঘোলা জলে মাছ ধরতে কিছু লোক আসে এবং তাদেরকে সাহায্য করার জন্য ইন্ডাস্ট্রিতে সহদর্য তৈরি হয়ে যায়। তো এটা এটা দ্যাট ইজ নট দ্য কজ। এরকম নয় যে রাজনৈতিক ইন্টারভেনশনের না, কারণে না, না। বাংলা ছবির অবনতি হয়েছে। অবনতি হয়েছে বলে এই ধরনের অপদার্থতা ঢুকেছে। ওকে, সো এটা কতটা মানে পাল্টাবে, কিভাবে পাল্টাবে, এটা এক্ষুনি বসে প্রেডিক্ট করা খুব মুশকিল। কারণ এটা আমাদের শুধু রাজনৈতিক দলকে দোষ দিলে লাভ নেই। আমি যেটা বারবার বলছি যে তাদেরকে তো আহ্বান করে আমরাই ডেকেছিলাম, আমরাই বসেছিলাম, তাদের একটার পর একটা অন্যায় তো আমরাই মাথায় পেতে মানে করেছিলাম। মানে আসলে প্রেডিক্ট করা বা মানে আলোচনাটা থেকে যাচ্ছে বলে বলছি যে মানে অনেকদার থেকেই আলোচনাটা শুরু হয়েছিল, এবং অনেকদার মানে এক তো অনেকদার সাডেন মানে চলে যাওয়া, সেটায় যেমন একটা শখ হয়েছে, তেমন আসলে কিছু কিছু প্রশ্ন বারবার ঘুরছে, মানে সেটা মানে সবার মধ্যেই, যে মানে সেটা কখনো ওনার একাকিত্ব, কখনো ওনার কে মানে শেষ যাত্রায় ওনাকে নন্দনে নিয়ে যাওয়া হবে বা হবে না, সেটাও খানিকটা ওই ওনাকে মানে ওনার অভিমান, ওনার একাকিত্ব বা আদৌ একাকিত্ব তাকে বলবো কি না, নাকি একজন মানে শিল্পীর জীবনে যে কোনো সময় এমন একটা পরিস্থিতি আসতে পারে যখন মানে যেটা আপনি বললেন যে সিনেমা এমন একটা আর্ট যে আরো 5 জনকে নিয়ে কাজটা করতে হয় আর কি, সেই জায়গা থেকে মানে সেটার জন্যও প্রস্তুত থাকা। হ্যাঁ, মানে এই প্রশ্নগুলো আর কি বারবার এসছে, সেখান থেকেই আমরা ভাবতে কথা বলতে আর কি টালিগঞ্জের এখনকার মানে চলন বা এখনকার অভ্যেস, বা সেই অভ্যেসে পরিবর্তন আসবে বা আসবে না, বা আসার আদৌ জরুরি কিনা, বা নাকি আর সবকিছু ছেড়ে বাংলা সিনেমা যেটা নিয়ে এক্ষুনি কথা হচ্ছে আর কি, যে তার কোয়ালিটি, তার ভাবনা, তাতে নতুন কিছু এলে হয়তো আদৌ মানে সবকিছু আবার মানুষ, বদলে গেল। আমি যদি কিছু দিতে না পারি, আমি কাউকে বলতে পারি না যে এত টাকা টিকিট কেটে আপনাকে আসতে হবে হলে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। একটি ছবি সম্বন্ধে আমরা যারা সেই ছবির সঙ্গে যুক্ত ছিলাম, ছবিটিতে একটা ভালো বসার ঘর পর্যন্ত আমরা দেখাতে পারি, একটা ভালো বিদেশ লোকেশন, আউটডোর কিচ্ছু দেখাতে পারি। ছবিটা জাস্ট ইমোশনের জন্য, ছবিটার নাম ছিল এটা আমাদের গল্প, মানসী সিনহার প্রথম ছবি। কিচ্ছু এক্সপেকটেশন ছিল না। একটা ছবি, বাংলা ছবি শেষ হচ্ছে একটা 3.5 মিনিটের রবীন্দ্রসঙ্গীত দিয়ে। সেই ছবি আমি হলে ভিজিট করে দেখেছি। বয়স্ক মানুষ, কোমরে বেল্ট, ওয়াকার, স্টার থিয়েটারের সিঁড়ি দিয়ে হাঁটতে উঠেছে, ওখানে লিফট নেই, হাউসফুলের পরে হাউসফুল, ছবি শেষ হচ্ছে, সব কাঁদছে। কোথাও তো গিয়ে একটা টাচ করতে হবে, আমাকে হয়তো হাসাতে হবে, কাঁদাতে হবে, রাগাতে হবে। আমি বুঝতেই পারলাম না, ওপর দিয়ে বেরিয়ে চলে কি হলো, কি দেখলাম, তাহলে আমি কেন যাব? এই সিঙ্গেল স্ক্রিনের কথা আপনি বলেছেন, Single screenটা হলে অনেকে যেতে পারবে। সেটাকে ফিরিয়ে আনা সম্ভব বলে আপনার মনে হয়? আমার Logistically? কি করে সম্ভব? এ নিয়ে তো ইন্ডাস্ট্রির যারা মাথা আছেন তারা বসবেন, সরকার থেকে বসতে হবে। সরকার চাইলে সম্ভব, সরকার চাইলে সম্ভব। এই মুহূর্তে প্রাইভেট ইনভেস্টার এর মধ্যে ঢুকবে না, কিন্তু সরকার চাইলে, এটা আবার মানে বলার সুযোগ পেয়েছি বলে বলছি, যে পশ্চিমবঙ্গে প্রচুর পরিত্যক্ত হল আছে, যেগুলোকে রিভাইভ করে যদি সরকার একটা পিপিপি মডেলে শুরু করেন,
100-150টা হল বাংলা ছবির জন্য সিম্পল বানানো। রিজন, আমার কলেজে সমস্যা টিফিনের পয়সা বাঁচিয়ে আমি সিনেমা দেখতাম। সেই আজকে জায়গায় সিনেমার নিয়ে যেতে হবে। টিকিট কোথায়? সেই জায়গায় নিয়ে যেতে হবে। এই যে একটা আলোচনা চলছে 90 সেটা হচ্ছে পয়সায় যে- হলিউড দেখতাম। একদম গান্ধী ক্লাস। গান্ধী কিন্তু ক্লাস এখন হচ্ছে। সবকিছুরই দাম বেড়েছে। হ্যাঁ, সেই। মানে সিনেমা না, 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 আবার এখানে সিনেমা শুধু বললে তো হবে না। শুধু সিনেমার তো ব্যাপারটা এখন দাঁড়া যাচ্ছে না, সিনেমার সঙ্গে আনুষঙ্গিক ব্যাপারগুলো তো দাঁড়াতে হবে। আজকে একটা 1 ঘন্টা 40 মিনিটের ছবি, সেখানে আধ ঘন্টা ইন্টারভেল দিয়ে সেটা 2 ঘন্টা 10 করে দিচ্ছে, কারণ 2 ঘন্টা 10 হলে 3 ঘন্টার পার্কিংটা পাবো আমি। একদম তাই। এ কথাগুলো বলতে চাই না, বলতে বাধ্য হচ্ছি। একজন পরিচালক ছবি নিয়ে সিনেমাটা ঘুরছেন, সেকেন্ডারি। ছবি নিয়ে ঘুরছেন এবং বিভিন্ন জায়গায় ঘুরে দেখাচ্ছেন, প্রদীপ্ত ভট্টাচার্য। সেই মডেলটা আপনাদের কি মনে হয়? এভাবে কি একটা ইন্ডাস্ট্রি চলতে পারে? আমি একটু বলি, হ্যাঁ, বলো। আমার বয়সের কারণেই শুধু নয়, আমি একটা পাড়ায় থেকে, যে পাড়ায় নিউ থিয়েটার স্টুডিওটা আমার বাড়িতে, আমি এখন যে স্পিডে হাঁটি সেই স্পিডে হাঁটে আমার বাড়িটাতে যেতে 2 মিনিট সময় লাগে। টালিগঞ্জ চণ্ডীতলা 4/83 চণ্ডীতলা লেনের বাড়িতে 3 জন টেকনিশিয়ান কাজ করতেন, টেকনিশিয়ান থাকতেন তার পরিবার নিয়ে। টেকনিশিয়ান স্টুডিওতে আমি কাজ করতে দেখেছি। দীনেশ চিত্রমের দীনেশদাকে দেখেছি, ও যেমন ওর বাবার কাছ থেকে গল্প শুনেছে, আর ওই গল্পগুলোর কিছুটা অংশ আমি দেখেছি। তো যেভাবে সিনেমাটা তৈরি হতো, একজন প্রযোজক, সে মানে আমাদের মিউজিক রেকর্ডিংয়ের আমি বলছি, একজন প্রযোজক সে সকাল থেকে আছে রাত পর্যন্ত সে রয়েছে। একটা প্রযোজক রানা, যে এই কবিতা এই সমস্ত ছবি করে, জাংবাহাদুর রানা, সলিল চৌধুরী ব্যাকগ্রাউন্ড হচ্ছে 30 দিন ধরে, 30 দিন ধরে ব্যাকগ্রাউন্ড হচ্ছে, যে সলিল চৌধুরী উনি এসছেন ব্যাকগ্রাউন্ড করে। প্রযোজক ভাবছে কী করে টাকা তুলে নিয়ে আসবে, আর ছবিগুলো হয়েছে। তো আরেকটা জিনিস হচ্ছে, একজন সম্পাদক আমি মৃণাল সেনের ছবিতে দেখেছি, মানে আমরা বলছি ও যে ছবিগুলো বলছে সেই ছবিগুলোর কথা বলছি, ছবি চলতে হবে, চলবে, এগুলোর কথা বলছে। আমি মৃণাল সেনের ছবি দেখেছি, আমি তখন সলিল চৌধুরী সহকারী। এই ছবিটা আমাদের আকালের সর্দারে ভর্তি, এই যে গঙ্গাধর নস্কর, সে দাঁড়িয়ে রয়েছে, গঙ্গাধর নস্করের সহকারী দাঁড়িয়েছে, কেন একটা সিন চেঞ্জ হবে, সেগুলো ফিজিক্যালি করতে হতো। এই সব কিছু মিলে ছবি করার একটা বিরাট আনন্দ ছিল। প্যাশনটা, আমি তো বলছি তো, প্যাশনটা দরকার। আর আরেকটা জিনিস আমার বলি, একটা কথা, একজন ওই যে বললো না, সিনেমাটা তো ওয়াশিং মেশিন নয় যে আমি এক নাগাড়ে 100টা বানিয়ে ফেললাম, বানিয়ে শোরুমে দিয়ে দিলাম। এই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি, আমি আমাদের গানের ছেলে মেয়েদের বলছি, ওরা বলছে যে আমার না এটা এই হচ্ছে এটা। আমি বললাম, শোনো, তুমি কি করে পাবে বলো তো? মানে যেমন হচ্ছে, আমি প্রচুর ছেলে মেয়ে জানি দুর্দান্ত গান করে, কিন্তু আমি বলছি তোমাকে তো একটা ভালো গান পেতে হবে। আমি বললাম, আমি কি ভালো গান করে উঠতে পারছি? তার মানে ট্যালেন্ট, সবাই এসে আমাকে বলছে, একদিকে ইনফ্রাস্ট্রাকচার। আমি বলছি হ্যাঁ, ট্যালেন্ট না, নিয়ে আর কোনো সমস্যা নেই। ট্যালেন্ট নিয়ে Talent সমস্যা নয়। নেই, কিন্তু না, না, সেটাও তো উনি ট্যালেন্টেড বলছেন। ছেলেমেয়েরা কি করবে? মানে এক কথায় বলতে গেলে, যে টাকাটা ট্যালেন্ট খুঁজছে, সেই টাকাটার চরিত্রে সমস্যা আছে। মানে খুব ছোট করে যদি সামারাইজ করে দিই। হ্যাঁ, আমরা যদি এবারে আমাদের শেষ প্রান্তে এসে পৌঁছই এবং সেটা দিয়ে শেষ করি, যে নতুন একটা সরকার এসেছে, সে কি করতে পারে, তার কি ভূমিকা হতে পারে, এই একই প্রশ্ন তিনজনকেই করব। ইন্দ্রনীল, আপনি যদি প্রথমে এইটা বলেন। এক কথায় বলা সম্ভব নয়। না, একটা যদি দুটো কাজ আপনি বলেন যে আগামী 2 বছরে বা 3 বছরে এই দুটো কাজ করলে অনেকটা করা যাবে। আমি বলবো যে সব ভুলে গিয়ে যদি 150টা সিঙ্গেল স্ক্রিনকে বানাতে পারে, যেটা একটা সেন্ট্রাল সার্ভার দিয়ে কানেক্টেড হবে, যে সার্ভারে ছবি আপলোড করা ফ্রি হবে বাংলা ছবির ক্ষেত্রে অ্যাটলিস্ট, এবং যে হলগুলো বানাতে হবে না, এক্সিস্টিং যে ভগ্নদশায় যে হলগুলো আছে সেগুলোকে রিভাইভ করলেই হবে, যেখানে একটা কাপল একটা সন্ধেবেলা একটা ছবি দেখে কিছুতেই 200 টাকার বেশি খরচা করবে না। আপনি এটা একমত? হলে তো মানে একদম অ্যাবসলিউট। কিন্তু এটা খুব আইডিয়ালিস্টিক মনে হচ্ছে আমার। না, আইডিয়ালিস্টিক নয়, Very good. আইডিয়ালিস্টিক নয়। Very good. আমাদের কি হয়, কি হয়, আমাদের তো আনন্দ পেতে সিনেমা হলে যাওয়া। আমি যেমন ডাক্তারের কাছে না গেলে মরে যেতে পারি, উকিলের কাছে না গেলে জেল হয়ে যেতে পারি, সিনেমা হলটা তো বাধ্য নই যে সিনেমা না দেখলে মরে আমি যাবো। প্রাইমারি একটা কথা বলি, যে সিনেমা Suggestion. নতুন সরকারকে না, সাজেশন। আমি বলি, হ্যাঁ, নতুন, আমি একটা একই কথা বলবো, যে হল বাড়াও, আর টিকিটটা এমন একটা জায়গায় আসুক। কেন সিনেমার প্রাইমারি জিনিসটা কি, বহু মানুষ তারা পাবলিক হয়ে আসবে, একটা হলের মধ্যে অন্ধকার ঘরে একা হয়ে যাবে,
আবার হঠাৎ একটা হাসির সিকোয়েন্সে সবাই মিলে হেসে উঠবে, মানে আবার সে সোসাইটি হয়ে যাবে, আবার সে ব্যক্তিগত কান্না কাঁদবে। মানে পাশাপাশি দুজনে বসে দুজনেই কিন্তু ব্যক্তিগত কান্না কাঁদছে, একই কান্না কাঁদছে না, দুজনের দুটো কথা মনে পড়ে যাবে। আমি একেবারে খুব সাধারণ ছবির কথা বলছি। এই জিনিসগুলো হতে গেলে তো হলে যেতে হবে, হলে যেতে গেলে তো টাকাটা কমে আসতে হবে। অনেক মানুষের হলে যাওয়া, তারা যদি মোবাইল ফোনে ওই আনন্দটা পাবে না, কিন্তু আনন্দ মানুষ পেতে চায়, হলে যাবে কি করে? এই যাওয়াটা তৈরি করতে পারে ও যেটা বলছে। আমরা নতুন সরকারের কাছে পাবো কি না জানি না, তবে নতুন সরকারের কাছে কি চাই যদি বলা হয় তাহলে এটা চাই যে নতুন সরকার বলুক যে আমরা 150টা 200টা হল করব। ও যেটা বলছে সারা পৃথিবী জুড়ে, বুডাপেস্টে, প্রাগে আমি মিউজিক রেকর্ডিং করতে গিয়ে দেখেছি মিল সব পড়ে রয়েছে, সমস্ত মিলগুলো পড়ে। ইস্ট ইউরোপ আমরা জানি কীরকম ক্রাইসিসে রয়েছে, ওরা সাবসিডিতে শুটিং করার জায়গা দিচ্ছে আর খুব বাজে হিন্দি ছবি সেখানে গিয়ে শ্যুট করছে। খুব খারাপ লাগে, প্রাগ কাদের দেশ। এনিওয়ে আমি সেসবের মধ্যে যাচ্ছি না। আমি বলবো আমি নতুন সরকারের কাছে চাই হল প্রচুর বাড়ানো হোক। আমি চাই যে টিকিটের দাম কমিয়ে কি করে মানুষ টিকিট দেখতে পারে। আমি যদি আইডিয়ালিস্টিক হই তো এই আইডিয়ালিস্টিকটাই আমি অনিক দত্ত যে কারণে তাকে 15 বছর ধরে মমতার সরকার তাকে বিভিন্ন রকমভাবে তাকে নিষ্ঠুর আঘাত করেছে, আমি সেই সব জায়গা থেকে দাঁড়িয়ে বলি শুধুমাত্র অনিক দত্তর দেহটা নিয়ে নন্দনে রাখলে চলবে না, সমস্ত ছবিগুলো যেন নন্দনে দেখতে পাওয়া যায়। সেই সব জিনিসগুলো তৈরি হলে তবেই আমরা যে আজকে বসেছি, তুমি যে প্রশ্নগুলো করছো, তাহলে শাশ্বতের কাছে আসবো যে আপনার কোনো নির্দিষ্ট আমি সাজেশন তো এটা হলে তো মানে আমি তো আমার ছোটবেলাটা ফেরত পেতে চাই। আমরা সবাই আমাদের ছোটবেলার সিস্টেমটা ফেরত পেতে চাই, আমরা সবাই। যেখানে আমি আমার ক্ষমতা অনুযায়ী টিকিট কেটে একই সিনেমা দেখবো। আমার বাবা মা যে সিনেমাটা দেখেছে, হ্যাঁ, এবং একটা ফ্যামিলি যে সিনেমা দেখতে যাওয়া যে একটা ফ্যামিলির একটা ঘটনা, একটা আউটিং, সেই জিনিস আর হচ্ছে না। মানে সেই সিনেমাও হচ্ছে না। 5,000 টাকা লাগে, কারণ সিনেমা, হ্যাঁ সেটা আমি বলছি, একটা ফ্যামিলি মিলে একটা কাপল সিনেমা দেখতে গেলে কত টাকা খরচা হয়ে যাচ্ছে, সত্যি তার উপরে রাস্তায় টাইম যাচ্ছে, তার উপরে তার গাড়ি নিয়ে গেলে তার পার্কিং লাগছে, তারপরে বেরিয়ে এসে ডিনার করবে। তারপর বেরিয়ে এসে ডিনার করবে, অনেক রকম ব্যাপার আছে। মায়ের পপকর্নটাও খাবে। এটা তো আমরা মোটামুটি এত একমত বড়। হলাম। আমরা তো এটা একমত হলাম। এছাড়া আর কোনো সাজেশন আপনি দেবেন বা আপনারা মানে দেবেন? সিনেমার ধরন বা সিনেমাটা মন থেকে তৈরি করতে হবে, ফ্র্যাঙ্কলি স্পিকিং। তাতে যদি আমি, যেটা অনিকদা করতেন, অনিকদা তো বছরে 4টে ছবি করতেন না। একটা সিনেমা যে তৈরি হচ্ছে, এটা খালি মনে রাখতে হবে যে একটা সিনেমা যখন হয়ে যাচ্ছে সেটা কিন্তু হয়ে যাচ্ছে, হাত থেকে তীর বেরিয়ে যাচ্ছে। আমার একটা জিনিস সেটা একটু যত্ন নিয়ে বানালে হয়তো মানুষ সেটা, ওই তীরটা যদি একটু সুন্দর দেখতে হয়, আমি হয়তো দেয়ালে টাঙিয়ে রাখতে পারি ওটাকে। দেশলাই বাক্সের মতো তীর ছুড়লে তো হবে না, দেশলাই কাঠি ছড়িয়ে দিলাম, বছরে 5টা করে সিনেমা, কোনটায় মন দেবো আমি? ফোনটাও তো সারাক্ষণ এই করছি, আমি এক জায়গায় স্থিতিশীল কোথায়? আমি আজকে আমাকে 10 সেকেন্ড অন্তর সিনেমা হল বা থিয়েটার হলে ইভেন হোয়াটসঅ্যাপ চেক করছি, হ্যাঁ, থিয়েটার দেখছি। তাহলে কি ব্যাপারটা আরো বেশি বেশি করে ওটিটির দিকে চলে যাবে, যেটা আমরা যাবে, আমার যে ভবিষ্যৎ তাই বলছি। যদি না এই কোনো সিনেমা উঠে যাবে এবং ওটিটি দিয়ে যাবে? সিনেমা উঠে গেলে খুব খারাপ হবে, কারণ সিনেমা সিনেমা হবে কিন্তু উঠে কি যাবে? যেমন সংবাদপত্রের ভবিষ্যৎ নিয়ে আজকে আমরা খুব হয়তো- চিন্তিত, ঠিক তেমনই সিনেমার ভবিষ্যৎ নিয়েও আমরা নিশ্চয়ই সিনেমা চিন্তিত। ভালোবাসার লোক থাকবে, কারণ সিনেমায় যেটা এক্সপিরিয়েন্স করা যায় না, ওটা ওটিটিতে হবে না, টেলিভিশনের পর্দায় হবে না, বা ফোনে তো হবেই না। ফোনটা আমি বাদই দিচ্ছি। ইন্দ্রনীলের কি মনে হয়? মানে সিনেমা থাকবে কি না, হ্যাঁ, মানে সিনেমা মৃত, এটা তো স্করসেসি বলে দিয়েছেন, আমি কাজী এটাকে করে লাভ নেই। কিন্তু আমি বলছি যে তার কারণটা মূলত হচ্ছে যে ইন্ডিভিজুয়াল যে আর্টিস্ট, হ্যাঁ, সারা বিশ্ব জুড়ে, সে ক্যামেরাম্যান হতে পারে, সে অভিনেতা হতে পারে, সে ডিরেক্টর হতে পারে, রাইটার হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু তার স্পেস প্রায় নেই। মূল সমস্যাটা হচ্ছে সে কারুর একটা হুকুম তামিল করছে, কারুর একটা ইচ্ছা অনুসারে তাকে নিজেকে ফিট করতে হচ্ছে। এক সেকেন্ড শেষ করে দেব। লার্জার পয়েন্ট। হ্যাঁ, এবার পয়েন্ট হচ্ছে সে আগে যেটা বললাম যে যখন বিগ মানি সবসময় একটা হুকুম তামিল করার লক্ষ্য, যে ঠিক আছে, তো যত সিনেমা যখন একেবারে তার পিকে ছিল, মানে সেটা হলিউড বলে নয়, সেটা হিন্দি ছবির ক্ষেত্রেও তাই, বাংলা ছবির ক্ষেত্রেও তাই, সেই পিকটা তখনই সম্ভব হয়েছিল যখন কিছু ইন্ডিভিজুয়ালকে
সেই স্বাতন্ত্র্যের একটা স্পেস দেওয়া হয়েছিল। একদম 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 আজকে ঋত্বিক ঘটক একটা ছবিও এই কলকাতা শহরে বানাতে পারতেন না, এটা নিয়ে কোনো রকম ভুলভাল কথা বলে কোনো লাভ নেই, অ্যালাউই করতো না কেউ। সত্যজিৎ রায় হয়তো পারতেন। হতো না, না না হতো না, ওই স্পেসটাই দিত না। তো একটা এবার 25টা লোককে ভুল করতে দিলে একটা লোক ব্রিলিয়েন্ট কাজ করে, একদম। আর 25টা লোকের উপরেই যদি তুমি নিরন্তর নিয়ন্ত্রণ করতে থাকো তাহলে ওই 25টা লোক অ্যাকচুয়ালি সবাই মিলে একটাই লোক হয়ে যায় এবং সে একটাই ক্লিনিক্যাল কাজ করে। কিন্তু আমরা নানা ধরনের ইন্টারেস্টিং ছবি এই সময়ের ভারতেই কিন্তু দেখছি, বিশেষ করে দক্ষিণ ভারতে তো বরাবরই দেখছি, কারণ দক্ষিণ ভারতের ইকোনমিক্স আলাদা, দক্ষিণ ভারতে কর্পোরেট ফিনান্স, তার বাইরেও দেখছি আমরা মানে এবং পূর্ব দক্ষিণ ভারতের এতেও দেখছি। প্যাশনটা না, একটা সোজা কথা বলছি, তারা নিজেদের ভাষা, নিজেদের সাহিত্য, নিজেদের কালচার নিয়ে সাংঘাতিকভাবে। গর্বিত। এমন নয় যে আমার ছেলেটা একদম বাংলা বলতে পারে না বলে গর্ব করলাম। এটা খুব ইম্পর্টেন্ট। মানে আমি বলছি, আমি ধরো 5টা মালায়ালাম ছবি করেছি, আমার 5টা মালায়ালাম ছবি মানে বিভিন্ন রকমের মালায়ালাম ছবি, মানে খুব একটু যেটাকে বলে হচ্ছে যে একটু প্যারালাল ছবি, একটু খুব সেরিব্রাল ছবি, আর ভীষণ হিট ছবি। পাঁচটা ছবিই চলেছে, 5 রকমের ভাবে চলেছে। এবং প্রত্যেক পরিচালকের আমি আমার ছবিগুলো, আমার যতটা গান বাংলা থেকে হয়েছে বা বম্বেতে হয়েছে, যা কিছু হিট হয়েছে তার থেকে অনেক বেশি মালায়ালাম ছবিতে আমার গান হিট, এবং ওগুলো যখন দেখে আমি গর্বিত। এবং এইটাই আমি বলতে চাই যে আমার গর্ব করার মতো, আনন্দ করবার মতো আমার ভাষা, আমার জাতি, আমার বোধ। কেরালা ফিল্ম ফেস্টিভ্যাল 2013 না 14, প্রিয়দর্শনজি ছিলেন চেয়ারম্যান বোধহয়, উনি ওখানে ছিলেন। মেঘে ঢাকা তারা নিয়ে গেছে কমলেশ্বর। আরে কমলেশ্বরের মেঘে ঢাকা তারা কলকাতা শহরে কজন দেখেছেন আমি জানি না। কেরালা ফিল্ম ফেস্টিভ্যাল রাত্রি 8:30 শো হাউসফুল, পরের দিন 8:30 শো হাউসফুল সকালে। আমাকে কেউ চেনে না, ঋত্বিক ঘটক। আমি যখন হলে ঢুকছি কেউ চেনে না, চুপচাপ ঢুকে বসেছি। ছবি যখন শেষ হচ্ছে, ছবির তো তার সঙ্গে তো রিয়াকশান চলছে, সাবটাইটেল রিয়াকশান চলছে, হল থেকে বেরোতে পারছি না রে। আমি জানি, আমি এটার মিউজিক স্কোর করেছিলাম এবং আমার হল মনে হয় যে থেকে আমার বেরোতে পারছি না আমি, significant এমনভাবে score। পায়ে কোলে তুলে নেবে। এই গর্ব, এই আনন্দ, এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত না থাকবে, আমি একদম কমপ্লিটলি কবির যে কলকাতা কথাগুলো শহরে বলছে, কটা শো হাউসফুল হয়েছে? তার মানে বাঙালি তার সংস্কৃতি নিয়ে গর্বিত নয়, সেটাই তো বেরিয়ে আসছে, তাই তো? তাহলে আগে বাঙালি ফিল্ম মেকার তার সংস্কৃতি নিয়ে একটু গর্বিত হয়, বাঙালি film maker রা একটা দর্শকদের আমাদের এখানে যখন কাজ করতে আসা হয়, আমাদের এখন মানে ব্যাপারটা হচ্ছে কি, আমরা অজয় করকে নিয়ে অজয় করকে নিয়ে কি স্টোরি হয় বলো তো? সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, অজয় কর এবং অসম্ভব অনবদ্য সমস্ত ছবি যেগুলো তৈরি করেছে না, মানে আমি ওই বললাম ফিল্ম পাড়ায় জন্মের জন্যই অরবিন্দ মুখার্জির ছেলে আমার বন্ধু। আচ্ছা, হ্যাঁ, খুব ভালো। খুব ভালো। মানে আমি হয়তো বললাম যে না আসলে মানে বাবা অসুস্থ, এটা হচ্ছে ভর্তি হচ্ছে হসপিটালে, খুব ভালো। কি হয়েছে আগে খুব ভালো, তারপর কি So, মানে আমি না এবং এরা ট্রাম ডিপোতে নামলেন, নেমে হেঁটে গেলেন। ভাবো তো তুমি, তারা সব ইনক্রেডিবল ধনী মেয়ে ছবি করেছে। ভাবো সেই লোকটা ট্রাম ডিপোতে, শোনো, বড় বড় গাড়ি ছোট ছোট গলিতে ঢোকে না, বড় বড় গাড়িতে বসার যে সমস্ত পরিচালক প্রযোজকরা রয়েছে, তারা ছোট গাড়িতে যদি ছোট গলিতে না ঢোকে, ছোট গলির গল্পও বলতে পারবে না। ছোট গলির গল্প নয়, বেসিক্যালি সাধারণ মানুষের জীবনের সুখ দুঃখ আনন্দ, সাধারণ মানুষই তো আবার গিয়ে দেখবে। সিনেমাতে একটা অদ্ভুত ধরনের একটা রিফ্লেকশন, যে আমার একটা আনন্দ দুঃখ আছে, তার বাইরেও সিনেমা আছে, যেটা কবি আমাদের এই আলোচনার পরেই আলাদা করে বলবে, দেবু শোনো বলতে পারে। কিন্তু সেটা নয়, আমরা যে আলোচনা করছি যে অনিক দত্তকে নিয়ে আমরা বসে আমরা সিনেমা প্যারাডিসের গল্প বলতে চাইছি, সেখানে দাঁড়িয়ে ছবি, সিনেমা কেন, যে কোনো কিছু, কবিতা পড়া, গান বলো, বাংলা ছবি, সিনেমার গান কোথায় গেল? মানে এই সমস্ত আগে পুজোর সময়ে যে রেকর্ড বা ক্যাসেট বা ডিভিডি বেরোতো, কোথায়? মণ্ডপে চলতো সভ্য জায়গায় তো। মানে ওইটা তুমি এই যে, আমি একটা সিম্পল কথা বলছি, টোটাল শিল্পের জায়গা একটা চতুর্দিক থেকে একটা অবক্ষয় হয়েছে। আজকে বলো তো, নতুন এত সব ট্যালেন্ট, আমরা তো হিন্দিতে বাংলাতে এত সব ভালো ভালো ইয়াং ছেলে মেয়েরা এই যে কম্পিটিশানে গান গাইছে, টেলিভিশনে যে অনুষ্ঠানগুলো হচ্ছে, নাচছে, এদের ভবিষ্যৎ কি?
আমি তো জানি না। এদের ভবিষ্যৎ কি? এই যে এত ভালো ভালো ট্যালেন্ট ফার্স্ট সেকেন্ড হয়ে বেরোচ্ছে, তারপর কি করছে? পুরোনো দিনের গান গেয়ে জীবনযাপন করছে মাচা, নিজের কোনো গান নেই। আমার যেটা মনে হয় খুব যে উঠেও এলো বিভিন্ন কথায়, এটা হচ্ছে কি সিনেমার দর্শকও আছে, সিনেমার মেকারও আছে। এরকম নয়, খাপে খাপ হচ্ছে না কোনো না কোনো কারণে, একে অপরের সঙ্গে দেখা হচ্ছে না। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে এই যে মানে ভূতের ভবিষ্যৎ নিয়ে কথাটা শুরু করেছিলাম, ভূতের ভবিষ্যৎ হঠাৎ একটা স্পার্ক তৈরি করলো। হ্যাঁ, এই কেউ আগে ওই ওই মানে মেন স্ট্রিম বাংলা ছবি দেখতেন বা দেখতেন না, কখনোই সবাই একরকম জিনিস দেখে না, কিন্তু আমি আমার আশপাশে প্রচুর লোককে দেখেছি ভূতের ভবিষ্যৎটা দেখতে হবে। কেন দেখতে হবে? সবাই যে মানে কেউ হয়তো অনিক দত্তর নাম তখন প্রথম শুনছেন, কেউ হঠাৎ এরকম একটা ছবি হয়েছে বলে দেখতে যাচ্ছেন, কেউ বলছেন বাংলায় তো এরকম স্যাটায়ার হয় না, ও বাংলায় এরকম একটা বুদ্ধিদীপ্ত মানুষ আছে। হ্যাঁ, মানে এক একজন এক একটা কারণে দেখতে যাচ্ছে। এবং আমি আপনাদের কাছে জানতে চাইবো যে বাংলা ছবিকে আরো বেশি কারণ দিলে তাহলে কি আরো বেশি দর্শক পেতে পারে বা আরো যোগাযোগ না, দর্শক যার এবং যেটা মেকারদের ইচ্ছে, যোগাযোগ একটা একসঙ্গে সিনেমা, হতে পারে? আমি যে সিনেমাটা করতে চাই প্যাশনেটলি, আমার সেটাই করা উচিত। আমাকে কি সিনেমা করতে দিচ্ছে সেটা নয়। আমরা এমন একটা প্রিভিলেজড ক্লাস, আজকে আমি আমার যদি পছন্দ না হয় আমি একটা ছবি না বলতে পারি। না বলতে শিখতে হবে। যা আসবে আমার যদি ভালো না লাগে আমি সেটা করতে বাধ্য নই। ওই যে বললাম এত বড় স্ক্রিপ্ট 20 পাতা 25 পাতা পড়ার পর পড়ে আছে, বলেছি ফেরত নিয়ে যান, সে সাহসটাও হয়নি। কবি ইন্দ্রনীল, বাংলার মানুষের জীবনের যে বৈচিত্র্য তার 1%ও বাংলা ছবিতে নেই। তার যদি 10% বাংলা ছবিতে আনা যায়, মানুষ যেভাবে জীবনযাপন করে সেটা বাংলা ছবিতে দেখা যায় না। সেটা যদি আসে মানুষ সাড়া দেবে। এবং সেক্ষেত্রে সরকারের একটা ভূমিকা থাকে নির্দিষ্টভাবে। আমি বলবো আগে আগে আমাদের ভূমিকাটা নিয়ে সরকারের ভূমিকা আমরা- আছে, অবশ্যই আছে, কিন্তু সরকার করে না পৃথিবীর কোনো ইন্ডাস্ট্রির কিছু হয়নি। আগে মানুষ ইস্ট ইউরোপ, সোভিয়েত ইউনিয়ন। নট না, আমরা আসছি, আমরা এই লাস্ট ওয়ার্ডস। নট রিয়েলি। আমি বলছি যে মানে এই যে বাঙালি ফিল্ম মেকাররা বাংলা সাহিত্য কতটা পড়ে, আমার সেই নিয়ে নানা প্রশ্ন আছে। এটা তো সম্ভব নয় যে সবাই সাহিত্য পড়ে সিনেমা সাহিত্য- করবে, এটা তো একটা বিরাট তাহলে না, স্কুলিং সাহিত্য- টুলিং সমস্ত কিছু দেখতে হয়। সাহিত্য পড়া এটা খুব মুশকিলের ব্যাপার। ইন্ডিকেটর যে তুমি তোমার আশেপাশের জীবন নিয়ে উৎসাহী কিনা। সাহিত্য পড়তে হবে আমি বলছি না, বাট ইটস আ ডেফিনেটলি আ ভেরি ইম্পর্টেন্ট ইন্ডিকেটর। হ্যাঁ, তুমি বাংলা গান শুনে যদি আজকে যেটাকে আমরা স্বর্ণযুগ বলি, এই যে আমরা বলি না এই স্বর্ণযুগে, কাদের সাহিত্য থেকেই তো ছবি হয়েছে। না, ভবিষ্যৎটা কি সেটা যদি আমি আপনাদের- ভবিষ্যৎ কে দেখেছে? তাহলে তো আমি ফুটপাতে বসতাম টিয়া ভবিষ্যৎ পাখি অনেক নিয়ে, বড় কথা, কি হতে পারে, one কোন line দিকে এ যেতে ভবিষ্যৎ পারে, আমার করা কি যায় করা যেতে পারে। টিয়া পাখি নিয়ে বসবো। টিয়া পাখি নিয়ে বসে। লাস্ট ওয়ার্ড, ভবিষ্যৎ কি? নিজের বাংলা ভবিষ্যৎ যদি নিজে পড়তে পারতাম তাহলে আজ কোথায় থাকতাম। দেখো, ব্যাপারটা হচ্ছে যে একটা আশা রাখবো না তাহলে বেঁচে আছি কেন? ঠিক আছে, এরকমই একটা জায়গা থেকে দাঁড়িয়ে তো অনেকের সেই যেটাকে বলে অর্থকীর্তি সচ্ছলতার পরে তবু সে দেখিল কোন ভূত, ওইরকমই তো একটা গল্প। অনেক ওরকম হয়েছে। তো এইরকম একটা ভবিষ্যৎ যে খুব একটা দেখতে পাচ্ছি সেরকম নয়, কিন্তু একটা আশা তো থাকবে, একটা আশা থাকবে। ভবিষ্যৎ খুব একটা দেখা যাচ্ছে না, আমি সে কথা বলবো না, আমি এত নেগেটিভলি কথা বলবো না, আমি আশা অবশ্যই রাখবো। তবে যে কথাটা বললো সেই কথাটা তুমি যদি ফ্রেশ ছেলেপুলে আসবে আইডিয়া নিয়ে, না, নতুন আইডিয়া নিয়ে, এবং নতুন আইডিয়ার মধ্যে যেটা কথা হচ্ছে যে আমরা 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 যদি বইপত্র না পড়ি, আমরা যদি কবিতাপত্র না পড়ি, এবং আমাদের যদি জানা না থাকে যে পৃথিবীর এক অন্যতম সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় আছেন এখানে, আমরা যদি আমাদের ভেতরে যদি বেদনাবোধ না হয় যে একজন জীবনানন্দ এবং একজন বিভূতিভূষণ নোবেল পান না, আমাদের ভেতরে এইরকম একটা বেদনাবোধ যদি না হয়, অহংকার যদি না থাকে, তাহলে পরে আমাদের বাংলা ছবি কোথাও যাবে না। ছবি কেন, কোনো কিছুই যাবে না। না ওই পড়াটাও যেটা বললো ওটাও খুব পড়াটাও জরুরি। কারণ কি, জরুরি। একটা চৌবাচ্চা যদি খালি তলায় একটা ফুটো থাকে, শেষ হতে কত টাইম লাগবে? কন্টিনিউয়াস ফ্লোটা তো উপর থেকে থাকতে হবে। আরেকটা মানে ওয়ান লাইনে বলতে বলা আরেকটা জিনিস অ্যাড করবো যে বাংলা ছবির যারা মানে কুশীলব
তাদের না শুধু কলকাতার বাইরে থেকে আনতে হবে, এবারে বড্ড মানে শুধু কলকাতা কলকাতা হয়তো বাংলা মানে ছবি, পশ্চিমবঙ্গের অন্য জেলা, হ্যাঁ রাজ্য, হ্যাঁ আমি বলছি যে অন্য মানে গ্রাম, জেলা ব্লক গঞ্জ ইত্যাদি। বাংলা ছবিতে নেই, অথচ দর্শক কিন্তু ওখানে, যেটা একসময় ছিল। সেটা এক সময় একদম খুব ঠিক কথা বলেছে। মানে একটা যে আমার মালদার গল্প আমি ওরা দেখি ওরা না, যদি না আমি দেখে, ওরা দিনাজপুরের যদি গল্প দেখি আমি না। নেই এমন একটা জিনিস আমি দেখতে যাবো কেন? আমি কাউকে, হ্যাঁ কাউকে তো একটা মানে আইডেন্টিফাই, মানে কারোর সঙ্গে তো একটা চলে মানুষ। এই যে সিনেমা দেখতে যাই, কোনো না কোনো চরিত্রের সঙ্গে আমরা এগোই কিন্তু যখন হলে বসে সিনেমাটা দেখি। এই ভাবনা মানে ধরুন যখন ঋতুপর্ণ ঘোষ ছবি বানাচ্ছেন, পরবর্তীকালে একটা ধারা তৈরি হচ্ছে, তখন এটা নিয়ে খুব কথা হয়েছিল যে নিজেদের মানে একটা ক্লাস অফ অডিয়েন্স নিজেদের আইডেন্টিফাই করতে পারছে। কিন্তু তারপরে তো সেটাও কিছুদিন পরে আস্তে আস্তে ভীষণ মানে একঘেয়ে হয়ে গেল, তখন আর সেটা দেখতে লোকে হয়তো অতটা কারণ ওটা এক্সপ্যান্ড করা হলো না, ওইখানেই পড়ে রইল, ওই 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 ড্রয়িং রুমটার ভেতরেই ঘুরপাক খেল। যেটা ভূতের ভবিষ্যতের ক্ষেত্রেও সত্য, একটা স্পার্ক হলো, তারপরে আর কিছু হলো না। আমাদের এখানে আনফর্চুনেটলি শেষ করতে হচ্ছে, কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে আলোচনাটা মানে যাকে বলে একেবারে খুবই জমে উঠেছিল, এবং নানান সাজেশন এলো, আপনারা ঘুরিয়ে ফিরিয়ে নানা ধরনের সাজেশন এলো, এবং আমরা কোন দিকে যেতে পারি ধীরে ধীরে সেটা নিয়েও কিছু কথাবার্তা হলো। অনেক দত্তকে দিয়ে শুরু হয়েছিল, তারপরে অন্যদিকে বিষয়টা গেল, আবার শেষে অনেক দত্তে ফিরে এলো। আমার মনে হয় বিষয়টাকে আমাদের অন্তত টেলিভিশন স্টুডিওতে, মানে আমাদের স্টুডিওতে জাগিয়ে রাখতে হবে, মাঝে মধ্যে বসতে হবে, আলোচনা করতে হবে, এবং সম্ভব হলে সরকারকে, নতুন সরকার যেহেতু, একটু আধটু সাজেশনও দিতে হবে যে কি করা যেতে পারে, ওনাদের এনে অন্যদের এনে। আজকে এখানে আসার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ, আর আপনাদের ধন্যবাদ এই অনুষ্ঠান দেখার জন্য।